দৃশ্যের শুরুতে দেখা যায় আইরিন নামের একটি অন্ধ মেয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি ছোট্ট ছেলে ওকে বিরক্ত করতে পথের মধ্যে রশি বেঁধে রাখে, যার ফলে আইরিন চোখে না দেখায়। তখনও সেটার ধাক্কায় যেই না উল্টে পড়তে যাবে অমনি আইরিনের স্বামী ইন্সপেক্টর ওয়ানরিক সে এসে ধরে এবং বাচ্চাটিকে কড়াভাবে শাসন করতে থাকে, যেন নেক্সট টাইম তার স্ত্রীর সাথে এমন আচরণ করলে সে সরাসরি ওকে কারাগারে পাঠাবে। আর বাচ্চাটিও তখনও ভয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। আর আইরিন ওর প্রতি স্বামীর এত কেয়ার দেখে তখন ওর স্বামীকে শান্ত হতে বলে এবং বাচ্চাটিকে ক্ষমা করে দিতে বলে। এরপর তারা বাসায় ফিরে এলে গৃহকর্মী জোনা সে দৌড়ে আসে এবং অস্থিরভাবে বলতে থাকে যে ওর ম্যাডাম এতক্ষণ কোথায় ছিল, ও তাকে খুঁজে পাচ্ছিল না। প্রত্যুত্তরে স্বামী তখন গৃহকর্মীর উপর সে রাগান্বিতভাবে বলতে থাকে তার স্ত্রীর দেখভালের জন্য তাকে রাখা সত্ত্বেও কেন তার স্ত্রী একা বাহিরে গেল, যদি তার আজ কিছু হয়ে যেত। এ কথা শুনে তখন গৃহকর্মী চুপ হয়ে থাকলে আইরিন এবারও ওর স্বামীকে মাথা ঠান্ডা রাখতে বলে এবং ওর কোনো দোষ নেই বলে ওকে ক্ষমা করে দিতে বলে। এ কথা বলে আইরিন রুমে চলে গেলে স্বামী ওয়ানরিক তখন গৃহকর্মী জোনার কাছে আসে এবং ওকে মারবে কি বরং ওকে সে আরও বুকে জড়িয়ে ধরে এবং দুজন ওখানে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়। তো এভাবেই দিনের পর দিন আইরিনের আড়ালে ঘরের ভেতর অনেক কিছুই ঘটে গেল, বাট আইরিন এ বিষয়ে বিন্দুমাত্র টের পেত না যে ওর স্বামীর ভালো মানুষই মুখোশের আড়ালে যে অন্য এক জানোয়ার রূপ বাস করত। তো হঠাৎ একদিন আইরিন শাওয়ার নেওয়ার পর বাথটাব থেকে নামার সময় হঠাৎ ও পা পিছলে পড়ে যাওয়ায় প্রচণ্ড রকমের মাথায় আঘাত পায়। আর তখনই হঠাৎ আইরিনের অন্ধ চোখ ঝাপসা হয়ে আসে এবং পরক্ষণে আলোতে ফিরে আসতে থাকে এবং ওর আশেপাশে থাকা সবকিছুও পরিষ্কার দেখতে পায়। আর এই খুশিতে আইরিন তখন দৌড়ে এসে ওর স্বামীকে সেই বিষয়ে খবরটি দিতে এলেই যা দেখে তা যেন মুহূর্তে ওর পুরো আকাশ ভেঙে ওর মাথায় পড়ে। যে স্বামী ওকে এত ভালোবাসে, সে ওর এত যত্ন নেয়, সে কিভাবে ওকে এত বড় ধোঁকা দিতে পারে, যেখানে বাড়ির গৃহকর্মীর সাথে সে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। এমনকি দুজনের গোপন কথোপকথনও ওর আড়াল থেকে সেটি শুনে ফেলে। যেখানে বাড়ির গৃহকর্মী জোনা সে তো আর কেউ নয় বরং তারই স্ত্রী। আর ওর মতো অন্ধ মেয়েকে সে এই জন্যই বিয়ে করেছে যাতে ওর পুরো সম্পত্তির মালিক সে একাই হতে পারে। আর এ কথা শোনার সাথে সাথে আইরিনের বমি চলে এলে স্বামী ওয়ানরিকের কানে সে শব্দটি চলে যায় এবং তখনই সে আশেপাশে তাকাতে থাকে যে কেউ তাদের দেখে ফেলল কিনা। আইরিনের চোখ থেকে তখন কষ্টে পানিতে টলমল করছিল এবং তখনই ও অনুধাবন করতে পারে যে ওর স্বামী কেন হঠাৎ একদিন এই গৃহকর্মীকে এই বাড়িতে এনে উঠিয়েছিল। আর সেদিন গৃহকর্মীকে এনে সে এই পরিচয় দেয় যে ওর ছেলে ডনডনের ভালোভাবে দেখভালের জন্য সে নতুন আয়া এনেছে। আর এ কথা শুনে আইরিন সেদিন ওর স্বামীর উপর খুব খুশি হলো, বাট আজ বুঝতে পারছে যে ওর আড়ালে সেদিন তার প্রধান কি উদ্দেশ্য ছিল, যেখানে ওর চোখের সামনে দুজন অবৈধ সম্পর্কে লিপ্ত হলো, বাট ও কিছুই টের পেত না। আর তখনই ওর স্বামীকে উদ্দেশ্য করে ছবির সামনে গিয়ে বলতে থাকে, তুমি কি ভেবেছ আমি এতই বোকা? এর পরিণাম তোমাকে অবশ্যই একদিন ভুগতে হবে। আর তখনই ও হাতে একটি কেঁচি নিয়ে গৃহকর্মীর রুমে ঢুকে ও জোনা বলে ক্ষিপ্ত কণ্ঠে ডেকে উঠলে তখনই দুজনে ভয়ে সজাগ হয়ে যায় এবং ওকে ঘায়াল করতে কেঁচি যেই নেওয়ার উপর উঠায় তখনই জোনা আর ওর স্বামী দুজনেই ভয় পেয়ে যায় এবং ভয়ে খাট থেকে সে নিচে নেমে যায়। বাট আইরিন সবকিছু দেখেও ওদের সামনেও অন্ধের অভিনয় করে এবং বলে যে তুমি আমার জামার ট্যাগটি কেটে দাও, কারণ আমি দেখতে পাচ্ছি না। জোনা তখন ভয়ে ভয়ে ট্যাগটি কেটে দিতে থাকলে অন্যদিকে স্বামী সে পুনরায় পোশাক পরে নিঃশব্দে সে ঘর থেকে বের হতে যাবে তখনই পড়ে থাকা পিনের আঘাতে ব্যথায় স্বামী কুঁকড়ে ওঠে এবং সেই আওয়াজ আইরিনের কানে চলে যাওয়ায় তখন আইরিন বলে যে জান তুমি এখানে কি করছো? তখন এই কথার উত্তরে হাজবেন্ড বলে যে আমি তোমাকে কোথাও খুঁজে না পাওয়ায় তোমার কণ্ঠ শুনে এখানে চলে এসেছে। আর ওদিকে আইরিনের ফেলে রাখা পিনের আঘাতে স্বামী ওয়ানরিকের পা দিয়ে তখন অনবরত রক্ত ঝরতে থাকে। এরপর ওকে সে ধরে নিয়ে ওর রুমে নিয়ে যেতে থাকলে আইরিনের পুরনো অতীতের কথা মনে পড়ে যায় যে কিভাবে সে ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আইরিন সেদিন অন্ধ হওয়ায় মিস্টার ওয়ানরিক প্রতিদিনই সে ওর অনেক খেয়াল রাখত এবং কোলে পিঠে করে ওকে রাস্তা পার করে সে প্রতিদিন ওর বাসায় পৌঁছে দিত। আর তারপরে একদিন সে আইরিনকে বিয়ের প্রস্তাব দেয় এবং আইরিনকে একথা জানায় যে ওর আর ওর সন্তানের ভালোভাবে সে খেয়াল রাখার জন্য সে ওকে আজীবনের জন্য চায়
এরপর সিন আবার বর্তমানে ফিরে আসে এবং রুমে যাওয়ার আগে আইরিন ওর হাজবেন্ডকে জড়িয়ে ধরে বলতে থাকে যে তুমি এবং জোনা আমার এত খেয়াল রাখো, যার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। কিন্তু আইরিন একথা বলল, বাট তখন ওর মনে এক প্রতিশোধের সুর বাজতে থাকে আর বলতে থাকে যে এখন তুমি দেখবে যে আমি কি করতে পারি। এরপর একদিন আইরিন জোনাকে কফি বানিয়ে দিতে বললে জোনা সেটি বানাতে অনিচ্ছা প্রকাশ করে। আইরিন তখন এক চিলতে হেসে বলে যে আমি যা আদেশ করব তাই তুমি মানতে বাধ্য, কেননা আমি বাড়ির মালিক আর তুমি হচ্ছে আমার বাধ্যগত গোলাম। এ কথা শুনে জোনার রাগ আরও দ্বিগুণ হয়ে যায় এবং তখনই ও কফি বানাতে কিচেনে চলে যায়। এরপর কফি গরম আনায় আইরিন এবার বলে তাতে আইস কিউব দিতে, কিন্তু ও তা না করে বরং তাতে পানি ঢেলে আইরিনের দিকে এগিয়ে দিলে আইরিন ওর সমস্ত কর্মকাণ্ডেই ও বসে দেখতে থাকে। আর তারপর ও কাপটি খাওয়ার উদ্দেশ্যে মুখে ধরলো, কিন্তু পরক্ষণে ও জোনার হাতে সেটি ফেলে দেয় আর বলে যে আমি দেখিনি। আর এদিকে সেই গরম কফি জোনার হাতে পড়ায় তখন ও চিৎকার করে ওঠে এবং হাতে শত পানি ঢেলেও ব্যথা কমাতে পারে না। আর তখনই মনে মনে জোনা বলতে থাকে যে তোমার এই আচরণ আমি ঠিকই শোধ নেব। এরপর সে জ্বলন্ত হাত নিয়ে স্বামীর কাছে ছুটে যায় আর বলে যে আইরিন ইচ্ছে করে আমার হাত পুড়িয়ে দিয়েছে, কেন তুমি এই মহিলাকে এখনো ডিভোর্স দিচ্ছ না? প্রত্যুত্তরে স্বামী বলে ও তো অন্ধ, ও কিভাবে তোমাকে আঘাত করতে পারে? আর তাছাড়া ওকে যদি আমি ডিভোর্স দেই তবে আমাকে এই প্রপার্টির অর্ধেক টাকাই ওকে আমার দিয়ে দিতে হবে, আর যদি ডিভোর্স না দেই তবে এই পুরো সম্পত্তি আমার হবে, আর তাই আমি ওকে কখনোই ডিভোর্স দিতে পারবো না। একথা শুনে জোনা তার থেকে আশা করা বাদ দিয়ে এবার ও নিজেই নিজের শোধ নেবে বলে এই পরিকল্পনা করতে থাকে। আর তখনই জোনা দেখে যে আইরিন ওর সন্তানের সাথে কথা বলছে। এটা যে সামনের গ্রীষ্মের ছুটিতে ক্যাম্পের ছুটি থাকায় লন্ডন দেশে মাকে দেখতে আসছে, আর আইরিন সেদিন ওকে গিয়ে সেখানে রিসিভ করবে। আর এই সমস্ত কথা জোনা শুনে ফেলায় তখন আইরিনকে এবার সরাসরি সুদ না নিয়ে বরং অন্য উপায়ে সুদ নেওয়ার চিন্তা করতে থাকে। যার ধরুন পরের দিনই জোনা ওদের কাপড় ছবি নামিয়ে সেখানে একটি লোহা গাঁথে আর সেটি আলগা করে রাখে যাতে বাতাসের ধাক্কায় ছবিটি পড়ে গিয়ে আইরিনের উপর এসে পড়ে এবং ও আঘাত পায়। আর সেই পরিকল্পনা অনুযায়ী জোনা আইরিনকে ছবিটির পাশে বসিয়ে রেখে একথা জানায় যে ও দোকানে একটি প্যাকেট কিনতে যাচ্ছে আর ও না আসা পর্যন্ত ও যেন এখান থেকে 1 ইঞ্চিও না সরে। তো একথা বলে জোনা আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকলে হঠাৎ বাতাসের ধাক্কায় পেছনের দরজা লক হয়ে যায়, যার ফলে এতে জোনা ভয় পেয়ে গেলে আবার সামনে তাকাতেই দেখে যে আইরিন সেখানে নেই। জোনা দেখে তো এবার আরও ভয় পেয়ে যায় এবং ওকে খুঁজতে থাকে। আর তখনই পেছন ঘুরে দেখে যে আইরিন সেই ছবি নিয়েই দাঁড়িয়ে আছে এবং সেই ফ্রেম দিয়েই ওকে জোরে আঘাত করে। এতে করে জোনার গাল প্রচণ্ড রকমের কেটে যায়। যেখানে ওর পরিকল্পনা ছিল ওকে আঘাত করার, সেখানে সেই আঘাতে উল্টো ওর গাল কাটা পড়ে, যার ফলে কাটা দাগে আর প্রচণ্ড রকমের ক্ষত হয়ে যায়। এরপর আইরিন ওকে হসপিটালে নিয়ে এলে তার কিছুক্ষণ পরে হাজবেন্ড ওয়ার্নিক আসতেই জোনা তার কাছে নালিশ করা শুরু করে। কিন্তু তার আগে আইরিন ছুটে গিয়ে ওর স্বামীকে ধরে বলতে থাকে যে জোনা মার্কেটে চলে যাওয়ায় ও ভেবেছিল ঘরে হয়তো চোর ঢুকেছিল আর তাই ও এ কাজ করেছে। এই কথা বলে আইরিন ওর সত্যটা লুকানোর চেষ্টা করলে কিন্তু জোনা তোর এত নিখুঁত অভিনয় দেখে তখন ও পুরোই অবাক হয়ে যায়, যার কারণে হাজবেন্ডকে এত বোঝানোর পরও হাজবেন্ড কোনোভাবেই বিশ্বাস করে না যে অন্ধ আইরিন এই কাজ করতে পারে। কিন্তু জোনার এবার ঠিকই সন্দেহ হয় যে নিশ্চয়ই আইরিন দেখতে পায়। আর এই সন্দেহের কথাই তখন ওর হাজবেন্ডকে জানালে হাজবেন্ড আইরিনকে ভালোভাবে সে পর্যবেক্ষণ করতে থাকে যে আসলে ও চোখে দেখে কিনা। কিন্তু আইরিন বারবারই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলে বাট ওর স্বামীর কিছুটা ওর উপর ডাউট রয়েই যায়। পরদিন আইরিন ওর স্বামীর পরকীয়ার কিছু ছবি এনে ও লয়ারকে দেয় আর বলে যে ইমিডিয়েটলি ও তাকে ডিভোর্স দিতে চায়। লয়ার তখন একথা শুনে জানায় যে সে খুব শীঘ্রই কাগজপত্র রেডি করবে। তো আজ আইরিনের ছেলে লন্ডনের আসার সময় হলে আইরিন দ্রুত ওকে আনতে যায়। এরপর ওর ক্যাম্প শেষে আইরিন ওকে নিতে দাঁড়িয়ে থাকলে তখন টিচার বলে যে আপনি কাকে খুঁজছেন, সবাই তো চলে গেছে। আইরিন তখন ওর সন্তানের নাম বলতেই টিচার একটি ছেলেকে দেখিয়ে দেয়। আর তখন আইরিন সামনে গিয়ে দেখে যে এ তো ওর ছেলে লন্ডন নয়, এমনকি ওর ভুঁড়ির উপর একটি তিল ছিল সেটিও সেখানে নেই। আইরিন দেখে তো ও পুরোই চমকে যায় যে এ তো ও কোনোভাবেই ছেলে হতে পারে না। আর তখনই ওর সেদিনের কথা মনে পড়ে যায়
যেখানে একদিন ওর স্বামী ডনডনকে বোর্ডিংয়ে পাঠানোর কথা বলেছিল, কিন্তু আইরিন সেদিন রাজি না হওয়ায় তখন হাজবেন্ড জানায় যে ওর টেক কেয়ার খুব ভালোভাবে নেবে তারা। আর একথা বলে সেদিন ওর ছেলেকে সে চেঞ্জ করে, যার কারণে ডনডনকে অজ্ঞান করে ওকে দূরে সরিয়ে ফেলে। আর তার বিনিময়ে তাদের ছেলেকে ডনডন নাম দিয়ে তারা ভালো স্কুলে ভর্তি করে, যাতে আইরিন এই বিষয়টি বুঝতে না পারে। বাট সেদিন এই চালাকি আজ আইরিন সমস্ত কিছুই বুঝতে পারছে, কেন সেদিন ওরা ওর থেকে ওর ছেলেকে সরানোর চিন্তা করেছিল। আর এটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে আইরিন দৌড়ে বাইরে চলে আসে। অমনি এক ডেলিভার মেয়ের সাথে সাইকেলের ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। আর তখনই মেয়েটি উঠে এসে বলে যে তুমি আমার সব খাবার নষ্ট করে দিলে, এখন এর ক্ষতিপূরণ আমি কোথা থেকে জোগাড় করব। আইরিন বলে যে আমি চোখে দেখিনি, কারণ আমি আমার সন্তানকে খুঁজছিলাম। দয়া করে তুমি আমাকে সাহায্য করতে পুলিশ স্টেশনে নিয়ে যেতে পারবে কিনা। আর সেই মেয়েটির নাম হচ্ছে ম্যানজিওন। তো ম্যানজিওন ওকে সাহায্য করতে গেলে আইরিন আবারও বলে যে আমার হাজব্যান্ড একজন পুলিশ অফিসার, সেই কথা জানতে পারলে আমার খুবই সমস্যা হবে, তাই ওকে অন্য স্টেশনে নিয়ে যেতে বলে। ম্যানজিওন তখন ওকে অন্য স্টেশনে নিয়ে এলে আইরিন চলে যেতেই ম্যানজিন চিৎকার করে ওর ভাড়া দাবি করতে থাকে। আইরিন তখন ভাড়া কত হয়েছে বলে জিজ্ঞেস করলে ম্যানজিওন ওর কাছে থাকা এত টাকা দেখে প্রথমে লোভে পড়ে যায়, যার ফলে ও অন্ধ হওয়ায় সমস্ত টাকা ওর কাছ থেকে ও রেখে দিয়ে বাকি টাকা রাখতেই আইরিন ওর হাতটি ধরে ফেলে এবং চেঁচিয়ে বলে যে ও অন্ধ বলে ওকে ঠকানোর এত সাহস পায় কি করে। ম্যানজিওন এতে ভয় পেয়ে যায় যে এই মহিলা অন্ধ হয়েও সে এত কিছু বুঝতে পারে কিভাবে। এর জন্য আইরিনের থেকে পালাতেই তখন এই মিথ্যা বলে যে তাড়াতাড়ি আপনার ছেলেকে খুঁজুন, নয়তো কিছুক্ষণ পরে স্টেশন বন্ধ হয়ে যাবে। এ কথা শুনে আইরিন অমনি দৌড়ে ভেতরে গিয়ে এক পুলিশ কনস্টেবলকে বলতে থাকে যে ওর ছেলেকে ও খুঁজে পাচ্ছে না, কেউ ওকে লুকিয়ে রেখেছে, আর এই জন্য ওর তাদের হেল্পের প্রয়োজন, নয়তো ওর ছেলেকে তারা মেরে ফেলবে। আর তখনই দূর থেকে কেউ একজন হাঁক দিয়ে ওঠে। আর তখন কনস্টেবল তাকে দেখা মাত্রই পরিচয় করিয়ে দেয় এই বলে যে সে আমাদের এই অফিসের বড় হেড অফিসার, যার কাছে আপনি আপনার সমস্ত কথা খুলে বলতে পারেন। আইরিন তখন দূর থেকে তার কণ্ঠ শুনেই বুঝতে পারে সে তো আর কেউ নয় বরং ওরই স্বামী ওয়ানরিক। আর তাকে দেখা মাত্রই আইরিন থরথর করে কাঁপতে থাকে। হাজবেন্ড তখন সামনে এসে সে অবাক হয়ে বলে যে তুমি কার কথা বলছো, কাকে তুমি খুঁজে পাচ্ছ না। আইরিন তখন ওর হাজবেন্ডের কাছ থেকে বিষয়টি লুকাতে তখন ওর পোষা বিড়ালের কথা বলতে থাকে যে ও তাকে অনেকক্ষণ ধরেই খুঁজে পাচ্ছে না, আর এক সামান্য পোষা বিড়ালের জন্য ও পুলিশ স্টেশন পর্যন্ত দৌড়ে আসতে পারে, এই বিষয়টি কোনোভাবে হাজবেন্ডের হজম হচ্ছিল না। যার ধরুন সে আইরিনকে এক পরীক্ষা করা শুরু করে। আর তখন সে হাতে কলম নিয়ে তার পিন ও চোখের সামনে ধরে এবং আঘাত করতে গিয়ে দেখে যে আইরিনের চোখ 1 ইঞ্চিও নড়াচড়া করছে কিনা, কিন্তু ওর চোখের কোনো মুভমেন্ট না দেখে তখন এক পর্যায়ে স্বামী বিশ্বাস করতে বাধ্য হয়। বাট এরপরও তার মনে ঠিকই সন্দেহ থেকে যায়, যার ধরুন সে ওকে বুঝতে না দিয়ে সে ওকে এই আশ্বাস দেয় যে সে ওর বিড়াল যেখানেই থাকুক খুঁজে এনে দিবে। একথা বলে হাজবেন্ড বের হয়ে গেলে অমনি আইরিন আবার বমি করতে শুরু করে এবং ওর ছেলের দেওয়া ব্রেসলেটের দিকে ও তাকিয়ে বলে যে তুমি যেখানেই থাকো না কেন মা তোমাকে ঠিকই খুঁজে বের করবেই। আর এদিকে জোনা এসে জিজ্ঞেস করতে থাকে যে ও আসলে অন্ধ কিনা, সে বিষয়টি সে বের করতে পেরেছে কিনা। তখন হাজবেন্ড বলে যে এখনো দেখে মনে হচ্ছে না যে ও দেখতে পায়। আর একথা বলতে বলতে হঠাৎ সিসি ফুটেজে চোখ পড়তেই মিস্টার ওয়ার্নিক তা ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। এটা দেখে যে আইরিন কোনো এক মেয়ের সাথে কথা বলছে, আর সেই মেয়েটিকে এখনই ওকে খুঁজে বের করতে বলে। আর তখনই জোনা সেই ডেলিভারি মেয়েটির সামনে গিয়ে ও পথ রোধ করে এবং ওকে আইরিনের ছবি দেখে বলে যে এই মেয়েটিকেও চেনে কিনা। তখন ম্যানজন এই ছবি দেখে বলে যে প্রতিদিনই ওকে অনেকের সাথে ডিল করতে হয়, তাই এত মানুষের ছবি মনে রাখা ওর পক্ষে কোনোভাবেই সম্ভব না। কিন্তু জোনা যখন দেখে যে ও কিছুই বলতে চাচ্ছে না, অমনি তখন ওকে টাকার লোভ দেখায় এবং ওকে ওদের বাড়িতে ও ডেকে নিয়ে আসে। আর এদিকে হাজবেন্ড সেই বিড়াল খুঁজে এনে আইরিনের হাতে দেয় আর দিয়ে বলে যে আইরিন তোমার চোখ দুটো খুবই সুন্দর, কিন্তু কেন জানি মাঝে মধ্যে মনে হয় যে তুমি আমাকে মিথ্যে বলো, যে তুমি চোখে দেখতে পাও না। একথা শুনে আইরিনের মধ্যে তখন একরকম ভয় চলে আসে, এটা ভেবে যে ওর স্বামী কিছু টের পেল কিনা। আর তখনই ম্যানজনকে সেখানে নিয়ে আসা হয়। আর আইরিনকে দেখতেই ম্যানজন বলে ওঠে যে হ্যাঁ তাকে তো আমি চিনি, কারণ গতকাল তার সাথে আমার দেখা হয়েছিল।
আর এদিকে আইরিন তো ওকে দেখা মাত্র ভয়েও পুরোদমে স্তব্ধ হয়ে যায়, যে না জানে ওর সত্য এবার স্বামী প্রকাশ পেয়ে যায়। এরপর হাজবেন্ড মিস্টার ওয়ার্নিক সে ম্যানজনের কাছে জিজ্ঞেস করে যে সেদিন তার ওয়াইফের সাথে দেখা হওয়ার পর ওর কি তাকে অন্ধ মনে হয়েছিল কিনা। একথা বলে ওর সামনে সে পিস্তল নিয়ে নাড়াচাড়া করলে তখন ম্যানজন কিছুক্ষণ ভেবেচিন্তে একথা বলে তাকে দেখে ওর মনে হয়নি যে সে দেখতে পায়। আর এই কথা বলেই ও অন্ধ মানুষের বিভিন্ন লক্ষণ হিসেবে উদাহরণ দিতে শুরু করে, যা আইরিনের মধ্যে ও সেটি খুঁজে পায়নি। আর তখনই আইরিনের মন যেন একরকম শান্ত হয় এবং হাজবেন্ড শেষমেশ সে পুরোই হতাশ হয়, আর সে ওকে মোটা অঙ্কের টাকা দিয়ে ওখান থেকে বিদায় করে দেয়। তো ম্যানজন যাওয়ার সময় তখন একটি কন্ট্যাক্ট কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়, যাতে কোনো প্রয়োজন হলে যেন তারা ওকে আবার কল করে। এরপর স্বামী আইরিনের কাছে সে ক্ষমা চায় যে ওকে সে সন্দেহ করায়, কিন্তু আইরিন ঠিকই তার উপরে রাগ দেখানোর চেষ্টা করে। এরপর ম্যানজন চলে যাওয়ার সময় আইরিন ওর পথ রোধ করে এবং জিজ্ঞেস করে যে কেন তুমি মিথ্যে বলে আমাকে বাঁচালে। ম্যানজন তখন একথা জানায়, কারণ সেদিন আপনাকে দেখেই বুঝেছিলাম যে হয়তো আপনি কোনো সমস্যায় জড়িয়ে আছেন, বাট আজ যখন আপনার স্বামীকে দেখলাম তাকে দেখে মনে হয়েছিল যে সে একজন অনেক অহংকারী, হয়তো সেই বিষয়টি জানতে পারলে আপনার অনেক ক্ষতি হতে পারে। এরপর ম্যানজন আবারও বলে যে কেন আপনি তার কাছে সত্যটি লুকিয়ে রাখতে চান। আইরিন বলে কারণ তার হাতে আমার সন্তান বন্দী আছে, ওকে খুঁজে পেতে আমি যে কোনো পরিস্থিতি মেনে নিতে রাজি আছি। একথা শুনে তখন ম্যানজন বলে সে তো অনেক বড় চিফ ইন্সপেক্টর, একথা জানতে পারলে সে তো আপনার ছেলেকে যে কোনো সময় মেরেও ফেলতে পারে। আইরিন শুনে জানায় যে আমি মা হয়ে যেভাবে হোক ওকে খুঁজে বের করবই। একথা বলে আইরিন সেখান থেকে চলে যেতে গেলে তখন ম্যানজন বলে যে আমি আপনাকে এ কাজে সাহায্য করতে রাজি আছি। ওর একথা শুনে আইরিন তখন কিছুটা থেমে যায় এবং বলে যে বিনিময়ে তুমি আমার কাছে কি চাও। তখন ম্যানজন বলে যে আমার টাকার দরকার নেই, আমি শুধু আমার হাজবেন্ডের মৃত্যু চাই। আর তারপরই দেখানো হয় যে ম্যানজন কাজ করে যত টাকা উপার্জন করে ঘরে আনে তার পুরোটাই ওর হাজবেন্ড নেশা করে জুয়া খেলে তা শেষ করে ফেলে। এমনকি ঘরে পড়ে থাকা ম্যানজনের বোবা মেয়েটিকেও স্কুলে ভর্তির জন্য টাকা জমিয়ে রাখলে হাজবেন্ড সেই টাকা ছিনিয়ে নিয়ে জুয়া রং তামাশায় মেতে থাকে। আর সেই জমানো টাকা ম্যানজন দিতে অস্বীকার করলে স্বামী মা মেয়ের উপর অমানসিক টর্চার করা শুরু করে, কিন্তু ম্যানজন অসহায় হওয়ায় ও স্বামীকে কিছুই বলতে পারে না। পরের সিনে আইরিনের হাজবেন্ড সকালের ব্রেকফাস্ট শেষে আইরিনের কাছ থেকে সে বিদায় নিয়ে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে তখন সে জোনাকে আইরিনের উপর নজর রাখতে বলে, যাতে ও কিছুতেই বের হতে না পারে। কিন্তু কিছুক্ষণ পরে আইরিন বাহিরের বিশুদ্ধ বাতাস খেতে ও জোনাকে নিয়ে বের হলে জোনা বারবারই ওকে নিয়ে বাসায় ফিরতে চায়, কিন্তু আইরিন ওর কোনো কথাই না শুনে বরং ও হাঁটতে থাকে। আর এ কারণে ও আইরিনকে বাসায় নিয়ে যাওয়ার জন্য টানতে থাকলে তখনই কিছু লোকজন মাঝখান দিয়ে এক সেলিব্রিটিকে দেখার জন্য সবাই দৌড়াদৌড়ি শুরু করে। আর জোনাও সেদিকে খেয়াল করতে গিয়ে মাঝখান থেকে ও আইরিনকে হারিয়ে ফেলে, যার দরুন ওকে না পেয়ে অবশেষে জোনা একাই ও বাসায় চলে যায়। আর এদিকে আইরিন ওর চোখে ফাঁকি দিয়ে তখন ও ম্যানজনের সাথে মিট করতে আসে। তো ম্যানজন আইরিনকে ডক্টরের সকল রিপোর্টস দেখাতে থাকে, এটা যে বর্তমানে তাদের কাছে যে সন্তানটি রয়েছে সেটি আইরিনের নয়, বরং তাদেরই সন্তান। এমনকি যেদিন ওয়ানরিককে ও বিয়ে করেছে আর তারপর থেকে সে তার স্ত্রী এবং তাদের সন্তান এনে এ বাড়িতে উঠিয়েছে। শুধু তাই নয়, সে আইরিনের অঢেল টাকা ব্যবহার করে জেনারেল অফিস থেকে সে আজ প্রধান চিফ অফিসারের পজিশন দখল করেছে। আর তার কারণ ছিল একটাই, ও অন্ধ হওয়ায়। আর সে এসব করেছে শুধুমাত্র আইরিনের দুর্বলতার সুযোগ ব্যবহার করে। যেখানে একদিন একটি কার অ্যাক্সিডেন্টে ওর হাজবেন্ড মারা যাওয়ায় আর সেই একই অ্যাক্সিডেন্টে আইরিন তখন অন্ধ হয়ে যায়, যার ধরুন ওর সন্তান ছাড়া পৃথিবীতে আর কেউ বেঁচে না থাকায় চতুর ওয়ানরিক তখন এই সুযোগটি কাজে লাগায়। কারণ এই মামলার কেসটি তদন্ত করতে গিয়ে ওয়ানরিক আইরিনের সমস্ত সত্য সে জেনে যায়, আর তাই ওর কোটি টাকার উপর ওয়ানরিকের তখন সেদিন লোভ জন্মে। আর তারপরই সে ওর সাথে প্রেমের খেলা খেলে এবং ওকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আইরিন এতদিন জানতো না যে ওর দ্বিতীয় স্বামী ওয়ানরিক ওকে নয় বরং ওর টাকার প্রতি লোভ ছিল। আর এসব ভেবে আজ ওর সন্তানকে হারানোয় আইরিন তখনও অনবরত কাঁদতে থাকে এবং ওর সন্তানকে ফিরে পেতে আইরিন আরও প্রতিশোধী হয়ে ওঠে।
আর তারপরে ওদের ট্র্যাপে ফেলতে তখন আইরিন নতুন এক প্ল্যান করে এবং সেই রাতে জোনা মদ্যপান করে সেখানে বেহুশ হয়ে থাকলে আইরিন গোপনে ওর সন্তানের নামে করা কোটি টাকার দলিল ও মেনজনের হাতে তুলে দেয়, সেটা সেফটি রাখার জন্য। কিন্তু চালাক জোনা ঘুমের ভান ধরে রাখলো ঠিকই ওদের সমস্ত কথা ও শুনতে পায় এবং সাথে সাথে স্বামীকে সে বিষয়ে জানালে হাজবেন্ড পথিমধ্যে মেনজনের তখন সে পথ রোধ করে যাতে সে ফাইলটি ছিনিয়ে নেয়। আর তারপরে দুজন সেই ৮০ মিলিয়ন টাকার সম্পত্তি হাতের মুঠোয় পেয়ে গেলে দুজনই বেজায় খুশি হয়ে যায়। আর এদিকে মিনজয়েন আইরিনকে ফোন করে জানায় যে শিকার অবশেষে বড়শিতে রাখা টোপ গিলেছে। আর এদিকে দলিলে থাকা নম্বরে ওয়ানরিক তখন উকিলকে ভেবে ফোন দিলে ম্যানজন ভয়েস চেঞ্জ করে সেই ফোন রিসিভ করে। তখন ওয়ানরিক জানায় যে তার ওয়াইফের অনুরোধে সেই টাকা উঠিয়ে তার অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাচ্ছে তাদের সন্তানের ভবিষ্যৎ সে নিশ্চিত করতে। আর এই জন্য তাকে কি করতে হবে বলে জানতে চাইলে তখন ম্যানজন বলে এই জন্য আপনাকে লন্ডনের মানে আপনাদের সন্তানের ফিঙ্গারপ্রিন্ট লাগবে। একথা শুনে ওয়ানরিক তখনই সে ফিঙ্গারপ্রিন্ট আনতে তখন অন্য স্থানে যায় আর ওদের অনুসরণ করে তখন আইরিন ও ম্যানজন ওদের ফলো করা শুরু করে আর দেখে যে বাইরে ওরা একজন পাহারাদার রেখে দিয়েছে এবং ডনডনকে তার একটি গোপন বাড়িতে আটকে রেখেছে। আর তারপরে ওরা চলে যেতেই ম্যানজন সেই মহিলাটিকে সরাতে তার সাথেও ইচ্ছাকৃত একটি দ্বন্দ্বের সৃষ্টি করে যাতে মহিলাটিকে সেখান থেকে সরানো যায়। আর এদিকে আইরিন সেই সুযোগে দৌড়ে ভেতরে প্রবেশ করে এবং দেখে যে ওর ছেলে ক্ষুধার জ্বালায় ও কুকুরের খাবার খাচ্ছে। আইরিন তখন এসব দেখে ও আর সইতে না পেরে তখন ওর ছেলেকে জড়িয়ে ধরলে সন্তান ওর মাকে না চেনায় ও হিংস্র কুকুরের মতো আচরণ করতে থাকে এবং মারের ভয়ে তখন ও আইরিনের কাছে খাবার চাইতে থাকে এবং এক পর্যায়ে প্রচণ্ড দুর্বল হওয়ায় সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। আর এসব দেখে আইরিন তখনই ওর ছেলেকে ম্যানজনের কাছে উঠিয়ে দিয়ে ওই মহিলাটির হ্যাস্তান্যস্ত করতে যায়। আর এদিকে মহিলাটি ফিরে এসে না পেয়ে তখনই সে ওয়ানরিকে ফোন করা শুরু করে এবং এ বিষয়ে জানাতে গেলে তখনই আইরিন ওকে এক চড় দিয়ে মহিলাটিকে শাস্তি দেয় আর বলে যে তারাই আমাকে এই বাচ্চাটিকে নিয়ে যেতে বলেছে। একথা বলে ও মহিলাটির উপর দোষ চাপাতে থাকে যে সে বাচ্চাটিকে কোথায় লুকিয়ে রেখেছে, নয়তো ও কথা তাদেরকে জানিয়ে দেবে। এসব বলে তখন আইরিন তাকে হুমকি ধামকি দিয়ে ও সেখান থেকে চলে যায়। আর মহিলাটি ভয়ে তখন সে ওয়ানরিকে আর কোনো ফোন দিতে সাহস পায় না। আর এদিকে ওরা আইরিনকে খুঁজে না পাওয়ায় তখন ওয়ানরিক সে জোনাকে শাসাতে থাকে যে ওর কারণে আইরিন আজ পালাতে সক্ষম হয়েছে। এরপর সে পিস্তল নিয়ে আইরিনকে সে খুঁজতে বের হলে আর তখনই দেখে আইরিন ও নিজ ইচ্ছায় বাসায় এসেছে এবং ওর স্বামীকে জানায় যে জোনা ওকে ফেলে আসায় বাসা খুঁজে পেতে দেরি হয়েছে। আর তারপরে ওর হাজবেন্ডকেও এক চড় মারলে হাজবেন্ড ওর দিকে গুলি তাক করে। আর তখনই আইরিন জানায় যে আমি এই জন্যই তোমাকে চড় মেরেছি কারণ তুমি আমার পাতানো ফাঁদে পা দিয়েছ। এ কথা শুনে তো হাজবেন্ড সে পুরো কনফিউজড হয়ে গেলে তখন আইরিন বলে যে তোমাকে পরীক্ষা করতেই আমি এই দলিল ম্যানজনের কাছে পাঠিয়েছি এটা বোঝার জন্য যে তুমি আমাকে নাকি আমার সম্পত্তিকে ভালোবাসো, কিন্তু তুমি আমার সেই বিশ্বাস নষ্ট করেছ। এমনকি আমি অন্ধ হওয়ায় সেই সুযোগে তুমি সমস্ত টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করেছ আর তুমি ভেবেছ যে আমি এসবের কিছুই জানতে পারবো না। স্বামী তো শুনে এবার পুরোই নড়ে চড়ে বসে এবং জিজ্ঞেস করে যে তবে কি ৮০ মিলিয়ন সম্পদের পুরোটাই নকল দলিল ছিল কিনা। তখন আইরিন বলে যে সেটি নকল নয়, বরং এটা তোমাকে পরীক্ষা করতে এমনটি করা হয়েছিল আর এই পরীক্ষায় তুমি ব্যর্থ হয়েছ। আর এজন্যই ও তাকে ডিভোর্স দিতে চাইলে স্বামী ওর কাছে ক্ষমা চেয়েও বাট ওর মান সে কোনোভাবেই ভাঙাতে পারে না। আর তারপরে ওর স্বামী ভালো মানুষই দেখাতে সে ওর সমস্ত সম্পত্তির দলিল এনে আইরিনকে দেয় আর বলে যেটা তোমার নামেই আবার লিখিত করে দেওয়া হলো কারণ সে টাকা নয় বরং ওকেই চায়। একথা বলে পুনরায় সে ওর বিশ্বাস অর্জন করার জন্য তাতে সই দিতে বললে আইরিন পরে তাতে সই দেয় এবং খুশি হওয়ার ভান করে। যেখানে ওদিকে একথা শুনে জোনা তো প্রচন্ড রকমের রেগে যায় যে কেন সে আইরিনকে আবার তা ফিরিয়ে দিল। তখন হাজবেন্ড বলে যে কারণ সে এবার এভাবে নয় বরং অন্যভাবে হাসিল করবে, কেননা সে এবার ক্ষতিপূরণ কাপল বিমা করেছে। আইরিনকে কোনোভাবে যদি মেরে ফেলা যায় তবে ওর সমস্ত সম্পদ ওর স্বামী মানে ওয়ানরিক তার হাতের মুঠোয় চলে আসবে। আর এদিকে আইরিনও সেই দলিল পড়ে ওর স্বামীর সমস্ত প্ল্যানিং ও জেনে ফেলে এবং অপেক্ষায় থাকে যে লড়াইয়ে কে আগে মরবে ও নাকি সে।
আর তারপরে আইরিন ও জোনার দিকে তাকিয়ে বলে যে এই কাজে ওই আমাদের সাহায্য করবে। আর তারপরে আইরিন দুটো পার্টি ড্রেস এনে ও জোনাকে সিলেক্ট করতে বলে যে কোনটি পরে ওর হাজবেন্ডের সাথে ও একটি পার্টিতে যাবে। তখন জোনা দেখে বলে যে তোমাকে তো কখনোই কোনো পার্টিতে যেতে দেখিনি, তবে আজ কেন? তখন আইরিন হেসে বলে যে কারণ আমি জানতে পেরেছি আমার স্বামীর উপর অনেক মেয়েদের কুদৃষ্টি পড়েছে, আর তাই তাকে ইমপ্রেস করতেই আমার এত আয়োজন। কিন্তু তোমাকে কেন আমি এসব কথা বলছি, কারণ তুমি তো একজন আয়া মাত্র। এ কথা বলেই আইরিন তখন হাসতে শুরু করলে জোনার রাগ আরও দ্বিগুণ হয়ে যায়। আর তারপরে ওকে পার্টিতে নিয়ে যাওয়ার কথা বললে ওকে রাস্তায় ফেলে জোনা গাড়ি চাপা দিয়ে ওকে মেরে ফেলার চেষ্টা করে। আর সেই মুহূর্তে আইরিন নিজেকে তখন ও শক্তভাবে ধরে রাখে, কারণ ও ভালো করেই জানে যে ওদের চুক্তির বীমা কার্যকর হতে প্রায় ওদের এখন 1 মাস ওয়েট করতে হবে। তার আগে ওরা কখনোই ওকে মারতে পারবে না। আর এই সাহস নিয়ে আইরিন নিজেকে শক্ত করলে জোনাও ওকে মারতে গিয়ে ও থেমে যায় এবং আইরিনকে তখন এই বলে শাসায় যে ভবিষ্যতে ওর সাথে পাঙ্গালোতে এলে ওকে ও জানে শেষ করে ফেলবে। আর তারপরই সেই পার্টিতে আইরিনের বদলে জোনা আসে এবং হাজবেন্ড আইরিনের পরিবর্তে জোনাকে দেখে বলে যে তুমি এখানে কেন? তুমি এখানে এলে ওকে কে পাহারা দিবে? তখন জোনা মিনজনের কার্ড দেখিয়ে বলে যে ওকে দেখবার জন্য মিনজনকে পাহারাদার হিসেবে রেখে এসেছে। আর এদিকে সেই সুযোগে ওরা দুজন ওদের বাচ্চাদের নিয়ে ঘুরতে আসে এবং ডংডংও আগের থেকে এখন কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। আর ছেলের এমন স্বাভাবিক আচরণ দেখে আইরিন খুশিতে কেঁদে দেয় যে ওর জন্য সন্তানের কতই না কষ্ট ভোগ করতে হয়েছে এতদিন। তখন মিনজন এসে ওকে সান্ত্বনা দিতে থাকে। আর তখনই হঠাৎ আইরিন খেয়াল করে যে মিনজনের হাতের বিভিন্ন জায়গায় মারের দাগ রয়েছে। আর এসব কিভাবে হলো আইরিন তা জিজ্ঞেস করলে মিনজন তখন ওর স্বামীর রাত দিন ওর আর ওর মেয়ের উপর অমানবিক অত্যাচারের বর্ণনা দিতে শুরু করে। আর এসব শুনে ওর স্বামীর এত নিষ্ঠুরতা দেখে আইরিন এক প্ল্যান করে এবং 2 নরপশুকে একসাথে ঘায়েল করার তখন ও এক উপায় বের করে। আর ওর প্ল্যান মতোই মিনজন রাতে শুয়ে থাকলে তখন ওর স্বামী এসে ওর সমস্ত টাকা লুট করার সময় হঠাৎ সে ব্যাগে একটি লেটেস্ট ঘড়ি দেখতে পায় এবং এরপর থেকেই সে তার ওয়াইফকে সন্দেহ করা শুরু করে, যার কারণে পরদিন সে ওর পেছন পেছন ছুটে যায়। আর ওই বাড়িতে ঢুকতেই সে পেছন পেছন যায় এবং তার স্ত্রীর বয়ফ্রেন্ডকে খুঁজতে থাকে যে কোথায় সে পুরুষ। কিন্তু কোথাও কোনো পুরুষ মানুষকে না পেয়ে তখন সে ভাবে যে ও তাকে কোথাও লুকিয়ে রেখেছে। আর তারপর তাকে না পেয়ে তখন সে সেখান থেকে রাগে বের হয়ে যায়। আর এদিকে জোনা এই বিষয়টি তখন ওর পুলিশ হাজবেন্ডকে জানায় যাতে এই মাতালটাকে সে এসে ধরে নিয়ে যায়। এরপর সে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখে যে সেই একই ঘড়ি হাতে পড়া এক পুরুষ ওই বাড়িতেই ঢুকছে, যার ধরুন সে তার স্ত্রীর বয়ফ্রেন্ড ভেবে যখনই তার মাথায় বাড়ি দেয় আর সাথে সাথে হাজবেন্ড ওয়ারিক তখন ওখানে সে অজ্ঞান হয়ে যায়, যার সবকিছু আইরিনের প্ল্যান মতোই চলছিল। আর তখন আইরিন মনে মনে ওর হাজবেন্ডের মৃত্যু কামনা করতে থাকে। আর এদিকে মিনজন ভাবতে থাকে যেন এই অপরাধে ওর হাজবেন্ডের ফাঁসি হয়, কিন্তু শেষ পর্যন্ত ওয়ানরিক বেঁচে যাওয়ায় তখন এর কোনোটাই ঘটে না, বরং ওদের মিশন ইনকমপ্লিট হওয়ায় আইরিন তখন এবার আরেক প্ল্যান করা শুরু করে। আর তখনই আইরিন শব্দ পেয়ে পেছন ফিরে দেখে যে সেই প্ল্যানিংয়ের কথা কেউ শুনে ফেলেছে। অমনি তার পেছন ছুটতে থাকলে দেখে যে সেটা জোনাহ ছিল, যার ফলে ও জোনাহের পিছু নেয় আর দেখে যে ও এসব জানাতে ওর হাজবেন্ডকে অনবরত কল করছে, বাট সে বিজি থাকায় ওর কল সে রিসিভ করছে না। আর এদিকে সেই সুযোগে আইরিন ওর মুখ আটকে তখন একটি নির্জন বাড়িতে এনে বেঁধে রাখে। আর তারপর আইরিন ওদের প্রত্যেকটি কর্মকাণ্ডের ঘটনা শোনাতে থাকে যে ও অন্ধ থাকায় এতদিন ওরা ওর সাথে কি ধরনের বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু জোনাহ হেসে বলে যে তোমরা দুজন আমার সাথে কিছুই করতে পারবে না, কারণ আমাকে না পেলে আমার হাজবেন্ড আমাকে ঠিকই খুঁজে বের করবে। তখন আইরিন এবং মিনজন এবার কি করবে ওরা তা নিয়ে চিন্তিত থাকে। আর তখনই মিনজনের হাজবেন্ডের কল আসে এবং ওকে সে এই হুমকি দিতে থাকে যদি ওর মেয়েকে জিন্দা দেখতে চায় তবে এখনই যেন ওর তার ঠিকানা মতো সেখানে পৌঁছে যায়, নয়তো ওর মেয়ের শেষ দেখাটাও ও দেখতে পাবে না।
কথা শোনার সাথে সাথে ম্যানজন ভয়ে চিৎকার করতে থাকে এবং ভয়ে ভয়ে বলতে থাকে যে ওই পাষণ্ড ওর মেয়েকে যে কোনো সময় মেরে ফেলবে, তাই ওর মেয়েকে বাঁচাতে ও যা করার ওকে এখনই করতে হবে। আইরিন তখন কথা শুনে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আর তখনই আইরিনের মাথায় এক নতুন প্ল্যান আসে এবং প্ল্যান অনুযায়ী ম্যানজন ওর হাজবেন্ডকে সেই লোকেশন মতো আসতে বলে যেখানে এলে সে ওকে পাবে। তো ঠিকানা অনুযায়ী ম্যানজনের স্বামী ওদের এদিকে আসতে থাকলে আর এদিকে জোনা একা থাকায় সুযোগ মতো ওর হাতের বাঁধন ও খুলে ফেলে এবং খোলার সাথে সাথে ও ওখান থেকে পালানোর চেষ্টা করে। আর যেই না জোনা বের হয়ে সেখান থেকে ও দৌড়ানোর চেষ্টা করে, আর তখনই ম্যানজনের হাজবেন্ড জোনাকে ম্যানজন ভেবে অমনি পেছন থেকে সে ওকে গাড়ি চাপা দিয়ে চলে যায়, যেটা তার উদ্দেশ্য সফল করে। আর এদিকে সেই অ্যাক্সিডেন্টে জোনা তখন মৃত্যুর কোলে কাতরাতে থাকে, যেটা আইরিন ও ম্যানজন দেখে অবশেষে ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলে যে এতদিনে এক ডিলে দুই পাখি মারার পরিকল্পনা অবশেষে সাকসেস হলো। আর এভাবেই অনেক সময় পেরিয়ে রাত ঘনিয়ে এলে ও ওভাবেই ওখানেই পড়ে থাকে এবং অবশেষে আইরিনের স্বামী সে খবর পেয়ে ছুটে আসে, কিন্তু ততক্ষণে জোনার দম আসছে আর যাচ্ছে। ওই মুহূর্তে আইরিন তখন ছুটে আসে এবং অন্ধ সাজার ভান করে। আর তখনই ওকে দেখা মাত্রই জোনা মৃত্যুর আগে ও হাত উঁচিয়ে আইরিনকে দেখাতে থাকলো, বাট ওর জবান ততক্ষণে বন্ধ হয়ে যায়, যার ফলে ওর সত্যিটা শেষ পর্যন্ত ও বলে যেতে পারে না। আর তার কিছুদিন পরে আইরিনের স্বামী আইরিনকে জিজ্ঞেস করে যে জোনা তোমার দিকে হাত উঁচিয়ে কিছু বলতে চেয়েছিল, সেটা কি ছিল? আর তখন আইরিন ওর স্বামীর মনে ঘুম ধরাতে ও এই মিথ্যা বলে যে জোনা প্রেগন্যান্ট ছিল, আর এটা যার সাথে ওর সম্পর্ক ছিল সে ওকে ধোঁকা দিয়েছিল, আর সেই প্রেমিকই শেষ পর্যন্ত ওকে মেরেছে। আর এই সত্যটি একমাত্র আমাকে ছাড়া ও আর কাউকেই বলে যায়নি, এমনকি এর প্রতিশোধও ও আমাকে নিতে বলেছিল। তো স্ত্রীর সম্পর্কে স্বামী কথা শুনে তো তার মাথায় আরো পুরো আগুন ধরে যায় এবং সেই প্রেমিকের উপর সে শোধ নেওয়ার জন্য তখন আইরিনের স্বামী আরো হিংস্র হয়ে যায়। আর আইরিনও ও এই সুযোগটাই কাজে লাগাতে তখন ও মিনজনের স্বামীর ঠিকানা দেয়, যার ফলে এরপর থেকে পুলিশ মিনজনের স্বামীকে ধরার চেষ্টা করে এবং অবশেষে আইরিনের স্বামী সে নিজ হাতে ম্যানজনের স্বামীকে সে মেরে ফেলে। এবং তার কিছুদিন পর আইরিন ও মিনজিওকে কিছু টাকা দেয় আর বলে যে ডন্ডন এবং ওর মেয়েকে নিয়ে এই শহর ছেড়ে ওরা যেন নিরাপদ স্থানে চলে যায়। মিনজন তখন ওকেও ওদের সাথে যেতে বলে, বাট আইরিন বলে যে এখনো আমার কিছু কাজ অবশিষ্ট আছে, এটা শেষ না করে আমি কোথাও যেতে পারবো না। পরদিন মিস্টার ওয়ানরিক সে তার ছেলেকে স্কুল থেকে আনতে গেলে তখন সে টিচারকে এই কথা বলে যে এখন থেকে ওর আয়ের পরিবর্তে আমি ওকে নিতে আসব। তখন টিচার বলে ওঠে তাহলে ওর মা কোথায়? এ কথা শুনে মিস্টার ওয়ানরিক অবাক হয়ে যায়, কারণ টিচারকে সে শুরুতেই বলেছিল ওর মা নেই। এখন তবে টিচার এ কথা কেন বলছে? আর তখন টিচার সে আবারও বলে ওঠে যে ওর মা তো এখানে একদিন সে এসেছিল ডন্ডনকে নিয়ে যেতে। আর এই কথা শোনার সাথে সাথে ওয়ানরিকের মাথা টনক নেড়ে ওঠে যে এতদিন তবে আইরিন টের পেয়ে গেছে যে এটা যে ওর ছেলে নয়, এবং জেনে শুনে ও এই কথা তার কাছে হাইড করে এসেছে, এমনকি ও যে অন্ধ নয় এটাও ও এতদিন তার কাছে মিথ্যে বলে এসেছে। আর আইরিনের এই সমস্ত সকল কর্মকাণ্ড ওর চালাকি সে বুঝতে পারলে তখনই সে আইরিনের উপর সুদ নেওয়ার সে আরো হিংস্র হয়ে ওঠে এবং হঠাৎই একদিন আইরিন দেখে যে ওর ছেলে দোলনায় নেই। আর অমনি ও ডন্টনকে তন্ন তন্ন করে এদিক ওদিক খুঁজতে থাকলে দেখে যে কেউ একজন ওর ছেলেকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আর তখনই ও সেই দিকে ছুটতে থাকলে অমনি মিস্টার ওয়ানরিক ওর হাতটি এসে ধরে আর বলে যে তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলে কিভাবে? এর শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে। কিন্তু আইরিন এই কথা শুনে বারবার ও এক কথাই বলে যে ওর ছেলেকে ফিরিয়ে দিতে। তখন মিস্টার ওয়ার্নিক জানায় যে যদি তোমার ছেলেকে ফেরত পেতে চাও তবে এখনই 80 মিলিয়ন টাকা আমার নামে করে দাও, আর নয়তো তোমার ছেলেকে বাঁচাতে হলে তোমাকে মরতে হবে, তবেই না আমার ইন্স্যুরেন্স কার্যকর হবে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। একথা বলে ওয়ার্নিক চলে গেলে তখন আইরিন বুঝতে পারে না যে ও এই মুহূর্তে কি করবে। আর তখন আইরিন সব ভেবেচিন্তে ও এই সিদ্ধান্ত নেয় যে ওর ছেলেকে বাঁচাতে হলে ওর স্বামীর হাতে ওকে মরতে হবে। যার ধরুন ওর স্বামীর হাতে মরতে ও প্রস্তুত হলে ম্যানজন তখন ওকে শত বাধা দেওয়ার চেষ্টা করে,
কিন্তু ওর বাধা দেওয়া সত্ত্বেও আইরিন শুধুমাত্র ওর ছেলের কথা ভেবেই ওর স্বামীর মুখোমুখি হতে যায় এবং ম্যানজনের সাথে শেষ দেখা করে ও সেখান থেকে বিদায় নেয়। আর এদিকে আইরিনের স্বামী সে বারবার ঘড়ি দেখতে থাকে যে কখন আইরিন আসবে, আর ও আসার আগেই স্বামীর সমস্ত আয়োজন তৈরি করে রাখে যাতে ওকে পৃথিবী থেকে একেবারে বিদায় করে দিতে পারে। আর এই সব কিছু আইরিন সেই বাড়িতে পা রাখতেই ও কিছুটা টের পেয়ে যায়, যার ফলে ও তখনইও সাবধান হয়ে যায় এবং স্বামীর মৃত্যুর কূপ থেকে বাঁচতে ও প্রতিটা পদক্ষেপ বুঝে বুঝে কোপ মারে। কিন্তু তার আগে আইরিন ওর ছেলেকে আলমারির এক কোণে লুকিয়ে রাখে এবং তারপরে ওর খেলা শুরু হয়। আর তখনই ওর হাজবেন্ড কাছে আসতেই আইরিন গ্যাসের বোতল দিয়ে স্বামীকে কয়েকবার আঘাত করে, যার ফলে স্বামী ওর চোখে সেই স্প্রে ছুঁড়ে মারতেই আইরিন চারিদিকে ঘোলা দেখতে শুরু করে। আর তখনই স্বামী ওকে আঘাত করতে যাবে, আইরিন সাথে সাথে তখন ওর পাশে থাকা মেন সুইচ বন্ধ করে দেয়, যার ফলে সে অন্ধকারে কিছু দেখতে না পেলে। অন্যদিকে আইরিন ওর পূর্বের অন্ধের অভিজ্ঞতা থাকায় ও ঠিকই সবকিছু বুঝে বুঝে পা এগিয়ে যেতে থাকে। তো স্বামী পাগলের মতো ওকে সে অন্ধকারে খুঁজতে থাকলে আর এদিকে আইরিনও সেখান থেকে বের হয়ে যায় এবং বের হয়ে ও সেই রুমটি লক করে ফেলে। আর তারপরে ও একটি রুমে গিয়ে সেখানে পেট্রোল ছিটিয়ে রাখে। আর ওদিকে আইরিনের স্বামী সে কয়েকবার চেষ্টা করেও বারবার সেই রুমটির দরজা ভেঙে ফেলার চেষ্টা করলে অবশেষে সে দরজা ভেঙে বাইরে বের হয়ে আসে এবং সে বাইরে বের হয়েই আইরিনকে মারার জন্য এদিক ওদিক খুঁজতে থাকে। অন্যদিকে আইরিন তখন ওর স্বামীকে ফাঁদে ফেলতে ও সেই রুমে একটি ফোন রেখে আসে এবং ওই ফোনে ও কল করলে তখন সেই ফোনটি বাজতে দেখে আইরিনের স্বামীর রিংটোনের শব্দ পেয়ে সে ওই রুমের দিকেই এগিয়ে যেতে থাকে। কিন্তু রুমটি অন্ধকার থাকায় সে আলো জ্বালাতেই যখনই সে গ্যাস লাইট ধরায় ততক্ষণে রুমটি সেই আলোর বিস্ফোরণে চারিদিকে পুরো দগ্ধ হয়ে যায়। আর সেই দগ্ধেই ওর স্বামী জ্বলে পুড়ে ছাই হয়। আর এদিকে আইরিন ততক্ষণে ওর ছেলেকে নিয়ে ও সেই বাড়ি থেকে বের হয়ে আসে আর ওর সেই ঘোলা চোখ ধীরে ধীরে আবার স্পষ্ট হতে থাকে। কিন্তু পরদিন এই বিষয়ে তদন্ত করতে পুলিশ ওর বাড়িতে এলে স্বামীর মৃত্যুর জন্য তখন সমস্ত দায়ভার আইরিনের উপর এসে পড়ে, কেননা ওর স্বামীর আগে থেকে ইন্স্যুরেন্স করা ছিল। আর এই সন্দেহেই পুলিশ ওর উপর সন্দেহ করলে কিন্তু আইরিনের মুখে তখন একটি কথা বাজতে থাকে যে আমি অন্ধ হয়ে কিভাবে এত বড় ঘটনা ঘটাতে পারবো, যেখানে আমি নিজেই হ্যান্ডেল করতে পারি না। আর তাছাড়া যেদিন ওর স্বামীর আগুনে পড়ে মৃত্যু হয়েছে সেদিন ও বাড়িতেই ছিল না, ও শপিংয়ে গিয়েছিল কিছু কেনাকাটা করতে। একথা তখন পুলিশকে জানালে পুলিশ এই বিষয়টির সত্যতা চেক করতে তখন তারা সেই মার্কেটের সিসি ক্যামেরা চেক করতে থাকে আর দেখে যে আসলে আইরিন ওই দিন মার্কেটেই গিয়েছিল, যার ফলে ও অন্ধ থাকায় পুলিশ একথা বিশ্বাস করে এবং এই কেসটি এখানে তারা ক্লোজ করে দেয়। আসলে ওই দিন আইরিনের ছদ্মবেশে যে ছিল সে তো আর কেউ নয় বরং মেনজুয়েন, যা একটি পুরো নাটক ছিল। এবং এরপর থেকে ওরা ওদের নতুন জীবন শুরু করতে বাচ্চাদের নিয়ে ওরা এই শহর ছেড়ে অন্য কোথাও দূরে চলে যায় এবং এখানে এই ড্রামাটি শেষ হয়।